প্রিয় লিসেনার্স, আজকে আপনাদেরকে শোনাবো পাহাড়ের উপরের পুরনো কবরস্থানের মরাখেকো ভূতেদের লোমহর্ষক ইতিহাস উন্মোচনের গল্প। শুনতে থাকুন রাকিব হাসানের লেখা আজকের ভৌতিক গল্প ভূতের শহর। গল্প পাঠে আপনাদের সাথে আছে আমি পারভেজ মাহমুদ সজীব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল গল্প। আজকে শুনবেন গল্পের 7ম পর্ব। একটা ওয়ার্নিং সিস্টেমে পরিণত হলো যেন আমার দেহটা। মনে ভয় পাওয়া উচিত, কেন পাবো বুঝলাম না। নাক উঁচু করে রাতের বাতাস শুকলাম। একটা জানোয়ারের গন্ধ পেলাম, তীব্র গন্ধ এগিয়ে আসছে আমার দিকে। পুরো খারাপ হয়ে গেছে আমার লোম। পায়ের শব্দ শুনলাম, দ্রুত এগিয়ে আসছে। ঝাঁকে দিয়ে মুখ ঘোরালাম। যতই জোরালো হচ্ছে পায়ের শব্দ, কানের কাঁপুনি বাড়ছে তত। অন্ধকারে তাকিয়ে থেকে অবশ্যই চোখে পড়লো ওটাকে। প্রথমে ওর চোখ দেখতে পেলাম, বড় বড় সবুজ চোখ, অন্ধকারে হেডলাইটের মতো জল করছে। তারপর দেখলাম গোপওয়ালা মুখ, হালকা পাতলা দেহ, ঘাসের উপর সাবধানে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে আসছে। একটা বিড়াল, ববি, আমাদের বিড়ালটা। একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম। ববি আমার কোনো ক্ষতি করবে না তো। সবুজ চোখের দৃষ্টি আমার উপর স্থির করলো ববি। পিঠটা বাঁকা করে ফেললো ধনুকের মতো। হঠাৎ করেই মনে পড়লো আমি নই, আমি তো একটা ইঁদুর। আমার গোপগুলো একবার একটু নড়ে উঠল, শরীরটা একটু কাঁপুনি দিল। ববির লোম খাড়া হয়ে গেল, ওপরের ঠোঁটটা বাঁকা হয়ে উঠে গেল, দাঁত বেরিয়ে পড়ল। তীক্ষ্ণ একটা চিৎকার দিয়ে ছাপ দিল। সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার চেয়েও ক্ষিপ্র ওর থাবার নখ আটকে ফেললো আমাকে। মাটিতে চেপে ধরলো, ধারালো নখগুলো বসে যাচ্ছে চামড়ায়। চেঁচিয়ে উঠলাম। আমাকে চেপে ধরেছে ববি, আমার উপর ঝুঁকে রয়েছে। আমার চামড়ায় ওর গরম নিঃশ্বাস পড়ছে। শরীর বসে সরে যেতে চাইলাম, কিন্তু একটু নড়তে পারলাম না। ববি, আমি হেনরি, চেঁচিয়ে বলতে চাইলাম। শুধু মুখ দিয়ে চেঁচিয়ে আসবে এলো ইঁদুরের মুখ দিয়ে। আমার মাথা নামালো বিড়ালটা। অসহায় হয়ে তাকিয়ে দেখলাম মুখটার ফাঁক হয়ে গেছে। দাঁতগুলো নেমে আসছে আমার উপরে, নেমে আসছে। আমার বুকে ভিতে যেতে শুরু করলো ধারালো দাঁতগুলো। গা ছাড়া দিলাম, দাঁতগুলো পিছলে গিয়ে আমার দেহের নিচের অংশে বেঁধে গেল লেজের কোড়াই। আমাকে মাটি থেকে শূন্যে তুলে দিল বিড়ালটা। লেজ কামড়ে ধরে ঝুলিয়ে রাখলো। ঝুলছি পেন্ডুলামের মতো। মাটির দিকে উল্টো হয়ে রয়ে আমার নাক। কালো আকাশটা দুলছে, পাগলের মতো দোলাচ্ছে আমাকে বিড়ালটা। তাহলে এভাবেই বিদায় হচ্ছে দুনিয়া থেকে, ভাবলাম। একটা ইঁদুরের দেহে আটকা থেকে বিড়ালের পেটে যাব, ভয়ঙ্কর মৃত্যু ঘটবে। আমার নিজের বিড়ালে চিবিয়ে খাবে আমাকে? না, দুলছি, মাথাটা নিচের দিকে করে। এভাবে আমি মরতে চাই না, নিজেকে পড়লাম। এটা ঘটতে দিতে পারি না আমি। বিড়ালটা জোরে জোরে তুলে নিতে জোরে চিৎকার দিয়ে উঠলাম ইঁদুরের কণ্ঠে। ব্যথায় দপদপ করছে আমার লেজ, সারা দেহে ছড়িয়ে পড়ছে। আবার জোরে একটা দুলনি দিল আমাকে বিড়ালটা। 4টা পায়ে সামনে ছুঁড়ে দিলাম আমি। বিড়ালটার ঘাড়ের লোম খামচে ধরলাম, চামড়ায় বেঁধে দিলাম ধারালো নখগুলো, শক্ত করে ধরলাম। ঝাটকা দিয়ে মুখ থেকে হা করে ফেললো বিস্মিত বিড়ালটা। আমার লেজটা ছুটে গেল দাঁত থেকে। বিড়ালের চামড়া খামচে ধরে টান দিয়ে আমাকে দেহ থেকে তুলে আনলাম ওর ঘাড়ে। চিৎকার দিয়ে প্রতিবাদ জানালো ববি। ধনুকের মতো বাঁকা করে ফেললো ওর শরীরটা। পিছনের 2 পায়ে ভর করে খারাপ হয়ে উঠে গেল। বিড়ালের মচল খেতে থাকা ছুটতে থাকা দেহের চামড়া আঁকড়ে ধরে রাখতে চাইলাম আমি। ধীরে ধীরে নিজেকে টেনে তুললাম ওটার মাথায়। কি করতে হবে আমি জানি, কিন্তু ততক্ষণ কি আটকে রাখতে পারবো নিজেকে? গর্জন করে মাথা ঝাঁকিয়ে দিতে লাগলো বিড়ালটা। শক্ত করে ধরে রেখে চোখ বুঝলাম, তারপর মনোনিবেশ করলাম। কল্পনায় নিজেকে ঠেলে নিয়ে চলেছি, যেন নিয়ে চলেছে গভীর অন্ধকারে। আমাকে ঘিরে যেন ভয়ানক গর্জন চড়ছে ববি। গভীর রুকছি আমি, আরও গভীরে, গর্জনের উৎসের কাছে, নিচে। তারপর যখন চোখ মেললাম, দেখি ইঁদুরটার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, আমি ইঁদুরটার দিকেই তাকিয়ে আছি। ঘাসের উপর মরে পড়ে আছেন। জোরে যে মাথা ঝাঁকা দিলাম, মিয়াও করে হাঁক ছাড়লাম। নিচু হয়ে মরা ইঁদুরটাকে তুলে নিলাম দাঁতে কামড়ে। বাড়ির পিছনে নিয়ে এসে দরজার কাছে ফেললাম। সরি ববি, ভাবলাম।
তোমার দেহ থেকে তোমাকে আলাদা করতে আমি বাধ্য হয়েছি। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তবে তোমার চেয়ে আমার দেহটা এখন আমার বেশি দরকার। বহু জীবন বিপদের মুখে, অনেকগুলো প্রাণ, সেগুলোকে বাঁচাতে হবে। তোমার একটা দেহকে ত্যাগ স্বীকার করতেই হলো। মাথা দিয়ে ছোট দরজায় ঠেলা দিলাম। বিড়াল ঢোকার জন্য ছোট্ট একটা ক্যাডর তৈরি হলো। উপ, বাঁচা গেল। রান্নাঘরের অতি পরিচিত গন্ধগুলো রাতের মধ্যেও নাকে চলে এলো। উষ্ণ পরিষ্কার। চাপা গড়গড় করে চারপাশে তাকালাম। এখানে ফিরে আসতে পেরে ভীষণ খুশি। সিঙ্ক, রান্নাঘরের টেবিল, রেফ্রিজারেটর উপর ঘুরে বেড়াতে লাগলো আমার চোখগুলো। কাউন্টার করে রাখা আমার হোমওয়ার্কের জিনিসপত্রগুলো দেখতে লাগলাম। উফ, আপনার শব্দটা বেরিয়ে এলো মুখ থেকে। এত উষ্ণ আরামদায়ক জায়গাটা। রেডিয়েটরের কাছে রাখা আমার ঝুড়িতে গিয়ে কুণ্ডলে প্যাকে শুয়ে পড়তে ইচ্ছা করলো। হাই তুললাম, টান টান করে দেয়ার আড়মোড়া ভাঙলাম। না, এখন সময় নয়। মনে করিয়ে দিলাম নিজেকে, এ বাড়িতে একটা মরাফাকু ভূত রয়েছেন, আমার দেহের খলসে মরানো। ঝাড়া দিয়ে ঘুমটা ভাঙালাম। তারপর নিঃশব্দ পায়ে হেঁটে এগোলাম বারান্দা ধরে। সিঁড়িতে পৌঁছে এক লাফে দুটো করে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠলাম। মা আর বাবার সবার ঘরের দরজা খোলা। সোজা গিয়ে ঢুকে পড়লাম লাফিয়ে বিছানার উপর, ওদের পায়ের কাছে। দুজনেই গভীর ঘুমে অচেতন। গলার কাছে টেনে দিয়েছে কম্বলটা। মৃদু নাক ডাকছে বাবা। মার কয়েক গোছা লম্বা চুল এসে পড়েছে মুখের উপর। ওঠো, থাবা দিয়ে মায়ের পায়ে ঠেলা দিলাম। জলদি ওঠো। আরে ওঠো না। ঘুমিয়ে হয়ে ও কাঠ হয়ে উঠল মা। আমার দিকে পিছন ফিরে বাবা চিৎকার করে পড়লাম, ওঠো। গো গো শব্দানে বেরোলো শুধু বাবার গলা দিয়ে। খুলে গেল চোখের পাতা। লাফিয়ে উঠে বসে পড়ল। চোখ মিটমিট করছে তখনও। আরে ববি, কি হয়েছে? ঘুমজড়িত কণ্ঠে মা জিজ্ঞেস করল। বালিশ থেকে মাথা তুলে আমার দিকে চোখ শুরু করে তাকালো। বিড়ালটা আমাকে জাগিয়ে দিয়েছেন, বাবা বলল। আমি বিড়াল নই বাবা, হ্যান্ডে। চেঁচিয়ে উঠলাম। আমার কথা বুঝতে পারছো না? প্লিজ শোনো। আমাদের হাতে সময় নেই। বাড়িতে একটা ভূত ঢুকেছে, একটা শয়তান মরা খেকো ভূত। যা করার তাড়াতাড়ি করতে হবে আমাদের। আমার দিকে তাকিয়ে রইল মা আর বাবা। তারপর উদ্বিগ্ন দৃষ্টিতে তাকালো পরস্পরের দিকে। আমার কথা বুঝতে পারছো? খুশি হয়ে চেঁচিয়ে উঠলাম। হ্যাঁ, পারছো। বিড়ালটা এভাবে চিৎকার করছে কেন? বাবা জিজ্ঞেস করলো। না, শোনো, চেঁচিয়ে বললাম। আমার কথা শোনো। কিন্তু আমি এখন জানি মানুষের কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে, বিড়ালের ডাক বেরোচ্ছে। কানের ওপর থেকে একটা বালিশ চাপা তুলো মা। এটাকে সরাও এখান থেকে। ঘুমিয়ে উঠে বলল। আর এটার ভালো লাগছে না। চল ববি, বাবা বলল। আমাকে ধরার জন্য হাত বাড়ালো। লাফ দিয়ে মেঝেতে নেমে পড়লাম। বনবন করে ঘুরছে যেন মগজের ভাবনাগুলো। আমি কে সেটা কি করে বোঝাবো ওদের? কি করে কথা শোনাবো? জানালার কাছ থেকে ডেস্কের উপর মার নোট বইটা পড়ে থাকতে দেখলাম। তার পাশে পড়ে আছে কলমটা। একটা মেসেজ লিখতে পারি আমি। বিছানা থেকে নামলো বাবা। চল ববি। ঘুমজড়িত কবু ভঙ্গিতে জোরে একটা নিঃশ্বাস ফেলল। কিছু করার চেষ্টা করে লাভ নেই। আমি তোকে ঘরে থাকতে দেব না। তার দিক থেকে ঘুরে লাফ দিয়ে উঠে গিয়ে ডেস্কে উঠলাম। থাবা বাড়িয়ে নখ দিয়ে কলমটা চেপে ধরতে গেলাম। আমার থাবার নিচে গড়িয়ে সরে গেল ওটা। আবার চেষ্টা করলাম, কিন্তু ধরতে পারলাম না। নখে আটকাচ্ছে না ওটা। মাথা নামিয়ে মুখ দিয়ে ধরার চেষ্টা করলাম, তাতেও কোনো লাভ হলো না। ডেস্ক থেকে গড়িয়ে পড়ে গেল কলমটা কার্পেটের উপর। ওটার কাছে যাওয়ার আগেই আমার ঘাড় চেপে ধরলো বাবা। হাদা বিড়াল কোথাকার, এত রাতে কলম নিয়ে খেলা করে সোনার। শরীরে মুচড়ে এদিক ওদিক নেড়ে গর্জন করে ছোটার চেষ্টা করলাম, কিন্তু বাবা আমাকে নিয়ে চললো সিঁড়ি বেয়ে নিচে নেমে পিছনের দরজা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললো। আমার পিছনে দরাম করে বন্ধ হয়ে গেল দরজাটা। সজা হয়ে দাঁড়াতে সময় লাগলো আমার। এখন চারপাশে চলতে শিখিনি ঠিক মতো। উঠে দাঁড়িয়ে ক্যাটডোরটার দিকে ছুটলাম। মাথা নিচু করে গোতো মারলাম। উফ, এই দরজাটাও আটকে দিয়েছে বাবা। ঠিক আছে, দাঁড়াও, আমিও বিড়াল ব্যবস্থা করছি। জানালা দিয়ে ঢুকবো। বাড়ির পিছনের একটা গাছ বেয়ে উপরে উঠলাম। একটা ডাল চলে গেছে আমার ঘরের জানালার পাশ দিয়ে।
ভারী দম নিয়ে পিঠটাকে বাঁকা করে ফেললাম, তারপর লাফ দিলাম জানালার চৌকাঠ লক্ষ্য করে। নিচের দিকটা ধরে ফেললাম নখ আটকে দিয়ে, তারপর সরু চৌকাঠে উঠে দাঁড়ালাম। কয়েক ইঞ্চি ফাঁক হয়ে আছে আমার জানালার একটা পাল্লা, সেটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম মরা খেকোটা কি করছে এখন? আমার বিছানায় ঘুমিয়ে আছে, মোটা কাপড়ের পর্দা টানা জানালায়, তার ভিতর দিয়ে দেখা যায় না। আমি বিড়াল, তাই সরু চৌকাঠে দাঁড়াতে কোনো অসুবিধা হচ্ছে না। পাল্লার ফাঁক খুলে সামান্য, তবে এখান থেকে চুপচাপে ঢুকে পড়তে পারবো আমি। মাথা দিয়ে ঠেলা দিলাম পাল্লাই, ফাঁক করে ভিতরে ঢুকিয়ে দিলাম, তারপর শরীরটাকে চ্যাপ্টা করে ঢুকে পড়লাম ঘরে। বাতাসে পর্দা উঠছে, বাড়ি খাচ্ছে আমার গায়ে। নিঃশব্দে লাফিয়ে নেমে পড়লাম মেঝেতে, বিছানার দিকে এগোলাম। লাফিয়ে উঠলাম বিছানার পায়ের কাছে। এতটাই চমকে গেলাম, মানুষ হলে চিৎকার করে উঠতাম। বালিশগুলো ছিঁড়ে চুকচুরুটু করা, ভেতরের পালক আর তুলো ছড়িয়ে রয়েছে সারা বিছানায়। কিছু পড়েছে মেঝেতে, ড্রেসারের উপরও পড়েছে কিছু। বিছানার চাদরও চিড়ে ফালা ফালা করা, টুকরোগুলো একেবারে ফিতের মতো করে ছেলা হয়েছে। গদির মাঝখানে একটা মস্ত বড় গর্ত। জানালা দিয়ে আলো এসে পড়েছে ঘরে, তবে আলো না থাকলেও আমার বিড়ালের চোখ দিয়ে সব কিছু দেখতে পেয়েছি। আলমারে পাল্লা টেনে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে কবজা থেকে। দেয়ালের গায়ে কাত হয়ে দাঁড়িয়ে আছে ওটা। তাক থেকে কাপড় চোপড় সব টেনে নামানো, মেঝেতে দাঁড়িয়ে ছড়িয়ে ফেলেছেন। আমার ড্রেসারের পাশের অয়েল পেপার ছিঁড়ে ফেলা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন নখ দিয়ে চিড়ে চিড়ে এই অবস্থা করা হয়েছে। ও কি সত্যিই শয়তান? মনে মনে বললাম, ও একটা দানব, কিন্তু কোথায় ও? তারপর একটা ঠনঠন আওয়াজ শুনলাম, ধূপ করে পড়লো কে যেন নিস্তলায়। দরজার থেকে ঘুরে গেলাম, নিঃশব্দে বারান্দায় বেরোলাম। লক্ষ্য করে এগিয়ে নামতে লাগলাম, রান্না করে ঢুকলাম। এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম ওকে। আলো নেই, ডালা খোলা থাকায় শুধু রেফ্রিজারেটরের ভিতর আলোটা দেখা যাচ্ছে। নিঃশব্দে রান্না করে ঢুকলাম। আমাকে দেখেনি, মুখে খাবার ভরতে ব্যস্ত। রেফ্রিজারেটরের গায়ে হেলান দিয়ে খাবার বের করে মুখে ডাসছে। ওর কাণ্ড দেখে থমকে গেলাম। আচারের বয়মটা বের করে ওটার মুখ খুলে নিজের মুখের কাছে কাত করে ধরল। ভেতরে সমস্ত আচার স্রেফ গিলে ফেললো, বয়মটা ছুঁড়ে ফেললো মেঝেতে। তারপর কাঁচা ডিমগুলো বের করে মুখের ভিতর ফেলতে লাগলো। খোলাসহ চিবিয়ে খেয়ে ফেললো। কোকের বোতল বের করে বাড়ি মেরে বোতলের গলার কাছ ভেঙে ফেললো, মুখের ওপর উপুর করে ধরলো। ঢকঢক করে গিলে ফেললো সমস্ত কোক। বোতলটা ছুঁড়ে ফেললো, এক মুঠো লেটুস বের করে মুখে ফোড়ে নিল। কয়েক কদম এগোলাম। রেফ্রিজারেটর আলো এসে পড়েছে মেঝেতে, তার মধ্যে গিয়ে দাঁড়ালাম। পুরো এক বয়াম ময়নাস খেয়ে ফেললো। বয়ামের কিনারে লেগে থাকা ময়নাস চাটার সময় আমার চোখে পড়ল ওর। এত খিদে! আমার কণ্ঠে বিড়বিড় করলো। এত খিদে! 200 বছরের বেশি হলো কোনো কিছু খায়নি। বয়ামটা ফেলে দিয়ে আমার দিকে ভালো করে তাকালো। ওর চোখে চোখ পড়তেই চিৎকার করে উঠলাম। আমার মুখ থেকে আমার দেহ, কিন্তু চোখ দুটো আমার নয়, মরা শূন্য দৃষ্টি। দুটো কালো গর্তের মতো লাগছে, যেন মৃত্যুর মতো কালো। দুধের কার্টনের একটা কোনা দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেললো। কোনোটায় কাট করে ধরলো মুখের উপর, ঢকঢক করে গিলতে থাকলো। থুতনি বেয়ে দুধ গড়িয়ে পড়ছে, পায়ের কাছে জমা হতে লাগলো। আমি জানি তুমি কে। ঘর ঘর আওয়াজ বেরোলো ওর গলা দিয়ে। ও কারণে সময় নষ্ট করছো। ওর দিকে তাকিয়ে রইলাম কালো গর্ত দুটোর দিকে, যেখানে আমার চোখ ছিল। বিশ্রী হাসি ছড়িয়ে পড়লো সারা মুখে। জানো আমি কে? আমি হলাম তুমি। না, আমি আমার দেহ ফেরত চাই। চেঁচিয়ে পড়লাম। বিড়ালের মুখ দিয়ে মানুষের কথা বেরোলো না, বরং বেরোলো গর্জন। তবে মনে হলো আমার কথা বুঝতে পারলো। গোরস্থানে ফিরে যাও, যা চেপে ধরে দাঁতের ফাঁক দিয়ে বলল, এটাই কি তোমার বাড়ি? তুমি এখন কবরের মরা কপুত। না, রেগে গেলাম। আমার দেহ আমাকে ফেরত দাও। গল্পের আগামী পার্ট শুনবেন আগামীকাল ঠিক 4টায়। শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।